আরো অন্যান্য অনুষ্ঠানে ব্যবহার করে, যার ক্ষেত্রে আমাদের এলাকার গাছপালা কাটা কম হচ্ছে, এই অক্সিজেন ভালো পাওয়া যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড কম করছে, পরিবেশ ভালো থাকছে। আমার কারখানাটা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা চালু থাকে, মানে রাত দিন কারখানা চলে আমার। বর্তমানে আমাদের এখানে একটু লোড শেডিং এর সমস্যা আছে, তবে যখন লোড শেডিং হয় তখন আমার কারখানার লোকজন এই প্যাকেটিং করে, আমার লাকড়ি প্যাকেটিং কাজে ব্যস্ত থাকে। তৎমধ্যে আমাদের এলাকায় একটা মানে বিদ্যুৎ, আমাদের এমপি সাহেব আমাদের এখানে রাজনে আমাদের এমপি সাহেব একটা 20 মেগাওয়াট সম্পূর্ণ একটা বিদ্যুৎ স্থাপন করেছে, এটা চালু হয়েছে এখন। তারপর বিদ্যুতের সমস্যা আমাদের এখন নেই আমাদের এখানে। আমার কারখানাটা কর্মসংস্থান, যত আমার কারখানা মেশিন বাড়বে তত কর্মসংস্থান বাড়বে এবং পরিবেশ ভালো থাকবে, অক্সিজেন পাওয়া যাবে ভালো আমাদের এলাকায়। তা আমার কারখানাগুলো যদি এইভাবে যদি সারা জায়গায় হয়, আমাদের গাছপালা কম কাটা হবে, আমাদের ভালো অক্সিজেন পাওয়া যাবে, পরিবেশ ভালো থাকবে। আমার কারখানাটা হচ্ছে পরিবেশ বান্ধব। তাই ধন্যবাদ। Now this is a rice husk briquette production. Now questions. It's a small project with 900,000 taka requirement, but out of that he has 200,000 taka of his own and needs 700,000 taka fresh investment. Okay, Shahid. Thank you, Mr. Ramprasad. Very nice presentation. Thank you. তো আমাদের একটা প্রশ্ন, যে আপনি যে ফাইন্যান্সিং যেটা করছেন, এখানে অনলি 2 লাখ টাকা হলো রানিং ক্যাপিটাল, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, আর 7 লাখ টাকাই দেখা যাচ্ছে যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। তো এত বড় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দিয়ে আদৌ আপনি কি সফল হতে পারবেন? হ্যাঁ, আমার ব্যবসাটা হতে লাভজনক। ঠিক আছে, ওইটার লাভের হিসাবটা পরে দিতে হবে আর কি, কিভাবে লাভ হয় খরচ এবং আয় দিয়ে। আসাদ, আপনার যে দুটো এখন চলছে, এইটা যে লাভজনক বলছেন, সেটা কি আমাদের একটা হিসাব দিতে পারবেন এমনি মুখে মুখে? যে আমি হ্যাঁ, দেওয়া যাবে। হিসাবটা একটু যাচ্ছি। আমার 40 মণ লাখ করে আমরা হিসাব করছি, আমার 40 মণ লাখ করে ডেইলি উৎপাদন হয়, এর মধ্যে আমার মনে 20 টাকা করে লাভ থাকে আমার। হ্যালো, 1 মণ তৈরি করতে খরচ কত হয়, 1 মণ কত বিক্রি করেন সেটা বলেন। আমাদের একটা উত্তরপত্তি থাকে বাজার, বর্তমানে বাজার হচ্ছে 350 টাকা মণ, আমাদের খরচ হয় 330 টাকা, 20 টাকা লাভ থাকে আমাদের প্রতি মণে। থ্যাংক ইউ। এদিকে go ahead. বুঝিনি, ইলেকট্রিসিটির মধ্যে প্রতি মণ আমাদের 35 টাকা আসে। এখানে হোটেল কারেন্টের সকল কারেন্টের কাছে, এখানে হিটার ব্যবহার হয়, 2500 ওয়াটের হিটার ব্যবহার করা হয়। তারপর মোটর আছে, 20 গোড়া মোটর আছে একটা মেশিনে। হ্যালো, জি আমি আপনাকে একটু বলছি, আমি কিছুটা জানি আর কি ব্যাপারে। প্রজেক্টটা খুবই ছোট, এত ছোট দিয়ে আপনি কমার্শিয়ালি ভাইয়েবল হবেন এটা আমার বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে আর কি। তার কারণ এই জাতীয় প্রজেক্টগুলো আরো অনেক বড় বড় হয় এবং প্রচুর পরিমাণে আপনার যেটাকে কালো লাকড়ি বলেন আর কি, এটা মার্কেটে সাপ্লাই হচ্ছে। এবং যখনই আপনি আরো বড় প্রজেক্ট করবেন তখন এটা অনেক বেশি ভাইয়েবল হবে। মানে পার্সোনালি আমার বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে, এত কম ইনভেস্টমেন্টে আপনি কিভাবে সার্ভাইভ করবেন, কিভাবে আপনি মার্কেটে টিকে থাকবেন। আমি এভাবে জিজ্ঞেস করি তোমাকে একই প্রশ্ন, বর্তমানে কত বছর ধরে চলছে এটা? 5 বছর ধরে, 5 বছর দুটো দিয়ে চালু করছি আমি। তুমি কি লাভে আছো না লোকসানে আছো? লাভে আছি আমি। এই তো এতেই লাভে আছে, তো বড় করলে তো আরো লাভে হবে। আরো বড় লাভ। দেখি একজন আসি। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন এটা কিন্তু 2টার প্রজেক্ট না, তার 2টা আছে সাথে আর 2টো এডিশন, আর 2টা প্রজেক্ট করব। সে যেটা এট এ গ্ল্যান্স যেটা বললো যে 20 টাকা পার মনে লাভ হয়, তার মানে তার ডেইলি 800 টাকা লাভ হয়। 800 টাকা লাভ হলে 25,000 টাকা, 25 দিন যদি ধরি 20,000 টাকা পার মান্থ, তো বছরে 2,40,000 টাকা। সে বলছে যে আমি 9 লক্ষ টাকা 4 বছরে পে ব্যাক করবো। এটা যদি 6 ইয়ার্স পে ব্যাকও হয়, আই থিঙ্ক it is financially viable. Technology is a proven technology. পারবেন একটু একজন করুন, he has the floor.
না, থ্যাংক ইউ। আমি এটা বলতে চাচ্ছিলাম যে মাইক্রো এন্টারপ্রাইজে এরকম ছোট ছোট প্রজেক্ট কিন্তু ভায়াবলি করছে, কারণ এটা স্থানীয়ভাবে এটার অনেক চাহিদা আছে। মার্কেট আছে, কাজে সেদিক দিয়ে স্যার আমি একটু বলবো, ওয়ান মোমেন্ট। আমরা কি এটাকে আরেকটু বড় আকারে নিতে পারি না? মানে আমরা যদি তাকে সাপোর্ট দেই, তখন এটা খুবই লাভজনক এবং আমাদের বাংলাদেশে এটা খুবই কমার্শিয়াল ভাইবল আর কি। বাট প্রজেক্টটা এত ছোট না করে আরেকটু এক্সটেন্ডেড। Microphone, use the microphone. I love this idea. আমার মনে হয় this is scalable যে বলেছে। We can do this not only in Chittagong, we can do this in Shatkhira, we can do this in Borishal, each and every corner of Bangladesh. That is the beauty of this idea. And it's only 9 lakh taka. I have investors. Shatkhira একজন আছে, আমি আপনার সাথে ওনার কানেক্ট করে দিব। আচ্ছা। And আমি personally I'm from Chittagong, so I love it যখন চিটং থেকে একটা ভালো আইডিয়া আসে। So বদ্দানের ধন্যবাদ। ঠিক আছে? I love the idea. It's beautiful. Very good. So you'll be the investor for this. I will connect an investor. Good. So you found somebody. Very good. Very good. 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 Chittagong factor is working. Follow. Okay, microphone for this. এই প্রজেক্টটা সত্যি খুব ভালো, কিন্তু প্রজেক্টে একটা ট্রিক্স আছে। এখানে সম্পূর্ণ প্রজেক্টটাতে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি ব্যবহার হয়। এখন এই ইলেকট্রিসিটি কনজাম্পশনটাই হচ্ছে এই প্রজেক্টটার লাভ ক্ষতির উপরে ডিপেন্ড করছে। তো এই প্রজেক্টে আপনার যে পরিমাণে হিট লাগে, হিট জেনারেশন উনি আরো ভালো জানেন। এই প্রজেক্টে বেশ কয়েকটা প্রজেক্ট এখানে চিটাগাংয়ে বেশ কয়েকটা প্রজেক্ট চলে গেছে, মানে যেগুলো লাভজনক হয়নি, একটা মাত্র কারণটি ইলেকট্রিসিটি। এখন সেটা উনি কেমন করে কাভার দিয়েছেন উনি আরো ভালো বলতে পারবেন। আমাদের এখানে বর্তমানে ইলেকট্রিসিটির সমস্যা ছিল। আমাদের এমপি সাহেব আমাদের এখানে 20 মেগাওয়াট একটা বিদ্যুৎ স্থাপন করেছে, অলরেডি 3 মাস আগে চালু হয়েছে। আমাদের এখানে কোনো বিদ্যুৎ যায় না। বিদ্যুতের ব্যাপার নেই, বিদ্যুতের খরচটা আমার প্রতি মনে 35 টাকা বিদ্যুৎ খরচ উঠে। এটা আমি প্রতি মাসে এটা হিসাব করি আর কি। Good. Yes, please. Yeah. And sure, I'm from Thailand. Your project you same to Thai farmers the last year. Thai farmer you make the project you same you things. I want to know you where your markets inside a country or is it all in just local? Yeah. Oh, sorry. How many your percent to for the success you think about? He says it's profitable already. For percent. He runs it now for 5 years. Oh, It's yeah. already profitable. He wants to expand his capacity. To mention. Okay. I think that's so. You Well, say- we'll have more information in the group discussion. Oh, yeah, Okay? yeah. Okay. Thank you. Nazneen Bari. উনি বলছেন ওনার প্রজেক্টের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো ধোঁয়া, এবং সেই ধোঁয়াটা এখানে লিখে হচ্ছে, মানে এটা কিভাবে আপনি এলাকার মধ্যে এটা এনভায়রনমেন্টকে ক্ষতি করবে, এটা কিভাবে ম্যানেজ করবেন বা এটা কিভাবে আমার- এটা ইয়ে করবেন, এটা আমার প্রশ্ন স্যার। দুয়ার একটা মানে জায়গা থাকে চলে যাওয়ার, একটা অনেক উপরে থাকে দুয়ার জায়গাটা আর কি। চিমটি থাকে, খুব উঁচু চিমটি থাকে এটাতে। আশেপাশে দুয়ার কোনো সমস্যা হয় না। দেখি বাড়ি। না স্যার, আমি তাকে একটু সাপোর্ট করতে চাই, এটা যে বড় করলে তো বড় করাই যায়। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, বড় অনেক ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দিলে তার ক্যাপাসিটি অনুযায়ী সে যদি এটা করতেছে, এটাই আস্তে আস্তে গ্রো করবে এবং বড় করতে পারবে। এটা সাপোর্ট করা দরকার আমাদের। ধোঁয়াটা খারাপ জিনিস, smoke. See how you can convert the smoke into something else. That's also very important. Farid. Actually, I would say that we should keep this project small, and it should be in different parts of the country. We are really promoting this kind of technology because it saves lots of timber. People prefer to use this kind of briquette instead of wood fuel or fuel wood because it gives less smoke. So it should be as small as possible, and it should be. We should support it. We should support small scale project rather than larger project. Good idea. Any more? Yes, Saliha. আসসালামু আলাইকুম। মানে আমার একটা প্রশ্ন স্যার, ওই বর্ণনায় যেটা বললেন আপনি, আপনার ওখানে 2-4টা আরো আছে এরকম, তাহলে আপনার এখন যখন উৎপাদন বেড়ে যাবে তাহলে এটা বিক্রির কি কোনো সমস্যা হবে কিনা এলাকায়? আমি বর্তমান 5 বছর আমার ব্যবসায় আছে, বিক্রি যাতার কোনো সমস্যা নেই। আমার কাস্টমার এসে আমার দোকান থেকে এগুলো নিয়ে যেতে, কারণ চালু মানে কারখানাটা আমার চালু কারখানা, এখানে বিক্রির কোনো সমস্যা নেই।
লাকড়ির তো সমস্যা হওয়ার কথা না যদি কম্পিটিটিভ প্রাইস হয় এবং লাভজনক হওয়ার কথা, কাজে এটা তো প্রথমত অলমোস্ট এন্ডলেস মার্কেট, লিমিটলেস মার্কেট। বলো। না, আমাদের লাকড়িটা আমার মনে হয় প্রত্যেক এলাকায় করলে কিন্তু আমাদের গাছ কাটাটা কমবে, পরিবেশটা খুব ভালো থাকবে আমাদের এলাকায়, প্রত্যেকটা জায়গায় এটা করা আসলে দরকার। ঠিক আছে, শামীম, and this last question you don't have to respond. এটা প্রজেক্ট ওয়াইজ ভালো, কারণ এখানে সমস্যা দুটো, একটা হলো যে ধোঁয়া আর একটা হলো যে ইলেকট্রিসিটির প্রাপ্তি, এবং এইটা যদি ইলেকট্রিসিটির প্রাপ্তিটা নিশ্চিত করা যায় আর ধোঁয়াটাকে যদি আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে এটার যেহেতু ভালো হয় না। আর এটা যেহেতু লোকালি এটা আছে এবং মার্কেটিং কোনো কস্ট নাই, এটা আশেপাশে করা যায়, সুতরাং এটা বড় করলে মার্কেটিং এর একটা কনস্ট্যান্ট থাকবে। থ্যাংক ইউ, খুব ভালো রাম, যাবার সবাই মিলে একটা জোরে হাততালি দিই। ভেরি গুড, ওয়েল ডান, গুড প্রজেক্ট, উই ইভেন গট অ্যান ইনভেস্টর ফর দ্যাট অলরেডি, সো দ্যাটস এ গুড নিউজ। এবার আমরা যাই সুজনের কাছে, সুজন টেলিকম সার্ভিসিং সেন্টার, সুজন কুমার সাহা। আমার উপস্থিত প্রকল্পের সুজন টেলিকম এবং সার্ভিসিং সেন্টার। আমি সুজন কুমার শাহ, মাতা কল্পরানী শাহ, গ্রামীণ ব্যাংক যাবৎ 12 বছর যাবৎ আমার কেন্দ্রে, তেঁতুলিয়া থানা, মিঠাপুকুর জেলা, রংপুর, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। আমি 4 বছর যাবৎ টেলিকম ব্যবসার সাথে। আমি 4 বছর যাবৎ টেলিকম ব্যবসার সাথে জড়িত। প্রথমে 29,000 টাকা দিয়ে ব্যবসা আমি শুরু করি। বর্তমানে আমার ব্যবসার মূলধন প্রায় 1,80,000 টাকা। আমার ব্যবসা বাড়ির পাশে। প্রস্তাবিত মোট বাজেট 3,80,000 টাকা। বর্তমান ব্যবসার পণ্য সামগ্রী নিজস্ব অর্থায়নে 1,80,000 টাকা। বাকি 2 লক্ষ টাকা গ্রামীণ টেলিকম ট্রাস্টের নবীন উদ্যোক্তা বিভাগের নিকট বিনিয়োগের জন্য আবেদন জানাচ্ছি। 1 বছরের মধ্যে ব্রেক ইভেন এবং আগামী 1 বছরের মধ্যে প্রকল্পের প্রস্তাবিত বিনিয়োগ ফেরত দিতে পারবো বলে আশা করছি। প্রকল্পের উদ্দেশ্য উদ্যোক্তার দক্ষতা ও এবং আত্মকর্মস্থান সৃষ্টি করা, অন্যদের জন্য কর্মস্থান তৈরি করা, বিশেষ করে গ্রামীণ পরিবারের সদস্য। স্বল্প মুনাফার মাধ্যমে মানসম্মত গুণগত সামগ্রী বিক্রি করা, অর্থাৎ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখা। আর্থিক বিবরণগুলি। আমার প্রস্তাবিত প্রকল্পের মোট বাজেট 3,80,000 টাকা। একত্রে নতুন পণ্য ক্রয় 1,70,000 টাকা, ডেকোরেশন বাবদ 30,000 টাকা। বর্তমান ব্যবসার ক্রয় ক্ষতি পণ্য সামগ্রী 1,80,000 টাকা, ডেকোরেশন 20,000 টাকা। আয়ের বর্ণনা। প্রস্তাবিত প্রকল্পের পণ্য সামগ্রী বিক্রি এবং সার্ভিসিং সেন্টার বর্তমান চলমান ব্যবসার বার্ষিক আয় 2,97,120 টাকা এবং প্রায় 1,79,360 টাকা। মুনাফা থাকবে 1,70,760 টাকা। বিনিয়োগের প্রথম বর্ষে আয় 6,13,000 টাকা 200, ব্যয় 2,58,920 টাকা এবং মুনাফা থাকবে 3,54,280 টাকা। আমার প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে গুণগত মানসম্মত টেলিকম সামগ্রী বিক্রির মাধ্যমে চাহিদাকৃত বিনিয়োগের অর্থাৎ 4 বছরের মধ্যে ফেরত দেওয়ার পরে 9,680,680 টাকা অর্থাৎ থাকবে আসে বলে আশা করছি। ঝুঁকি সমূহ। চুরি, স্থানীয় ব্যবসায়ীদের সাথে প্রযোগিতা, ঝুঁকি ব্যবস্থা, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা চাহিদা থাকবে, পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। এবার প্রশ্নের পালা, কোয়েশ্চেন। শহীদুল ইসলাম। ধন্যবাদ শ্রী সুজন কুমার সাহা, আপনি মিঠাপুকুর রংপুর থেকে এসেছেন। জি। তো বোঝা যাচ্ছে যে আমাদের সোশ্যাল বিজনেস আইডিয়া দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে এবং আপনার এই আগ্রহের জন্য ধন্যবাদ। শুধু 2টা বিষয়, একটা হলো যে ওই টেলিকম প্রোডাক্টস যেগুলো আপনি বলছেন সেটা ইন্ডিকেট করেন নাই যে আসলে কোন ধরনের টেলিকম প্রোডাক্ট আপনি ব্যবহার আমার দোকানের চার্জার, ব্যাটারি এবং মোবাইল হ্যান্ডসেট এগুলো সব আছে নতুন। আর একটা বিষয় কম্পিটিটর। জি।
তো ডিস্ট্রিবিউটর বানাবে। আর একটা বিষয় হলো যে আপনি 2 লাখ টাকা পেব্যাক ফার্স্ট ইয়ারই পেব্যাক করবেন, হ্যাঁ জি, আর 1,80,000 টাকা নিজের ক্যাপিটাল, কিন্তু আপনার ওপেনিং ব্যালেন্সে কিন্তু কোনো ক্যাশ ফ্লোতে কোনো ফান্ড দেখানো হয় নাই। তো আপনার যদি ক্যাপিটাল থাকে নিশ্চয়ই সেটা ওপেনিং ব্যালেন্সে আসবে, তো এটা ঠিক করে নেবেন আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ। তামিম। সালামালাইকুম, আপনার খুবই সুন্দর প্রপোজাল, কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হলো আপনি টেলিকম কোন কোন মডেল সেট রিপেয়ার করেন বা কি করেন, এবং এগুলো কোথা থেকে রিপেয়ারিং শিখলেন? কোনো 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 কারিগরি যোগ্যতা আছে নাকি করতে করতে শিখে ফেলেছেন? জি, এইগুলো আমি রংপুর থেকে শিখছি, আর রংপুর থেকে সবগুলো হ্যান্ডসেট আনা হয়। মাইক্রোম্যাক্স, অ্যাম্পনি, ম্যাক্সিমাস এই ধরনের সব হ্যান্ডসেট নতুন, আর চার্জার ব্যাটারি সব রংপুর থেকে আনা হয়। স্যার, অ্যাকচুয়ালি দিস ইজ এ ট্রেডিশনাল বিজনেস এবং এটা অনেকে করছে। তো মোবাইল হ্যান্ডসেট যেটা ওদের কাছে যায় ওই লেভেলে, আমরা যারা ব্র্যান্ড হ্যান্ডসেট বিক্রি করি তাদের নিজস্ব কেয়ার থাকে, যেমন উই আর রানিং নোকিয়া কেয়ার অ্যান্ড জিডিএল কেয়ার। তো নন ওয়ারেন্টি হ্যান্ডসেটগুলোই তারা রিপেয়ার করে, এবং ওই যেটা বললো যে নিজেরা শিখছে, আমাদের কাছে আসলে যেটা 300 টাকা নেই ওরা কিন্তু 100 টাকায় রিপেয়ার করে ফেলে। সো পিপলস প্রেফার্ড আফটার ওয়ারেন্টি যখন শেষ হয়ে যায়। তো বিজনেসটা রানিং বিজনেস, এখন সেটা স্কেল আপ করতে চাচ্ছে, যেটা বুঝতেছি সেটা চালায়। তো এইটার সোশ্যাল আসপেক্টটা যদি আমরা ইগনোর করে যাই যে না আমি আরেকজনের বিজনেসটাকে ডেভেলপ করবো, এটা জেনারেল বিজনেস, তাইলে আমার মনে হয় স্যার এগুলো খুব লাভজনক ব্যবসা। আর হ্যান্ডসেটে যেমন আমরা দুটো হ্যান্ডসেট আমাদের 78 জন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বিক্রি করি, আমি তো মনে করি ও যদি এটা নাও পায়, আই জাস্ট লুক ফর হিম অ্যান্ড আই উইল মেক হিম এ ডিস্ট্রিবিউটর অফ আওয়ার ওন প্রোডাক্টস। সো এনিওয়ে আমার মনে হয় স্যার এ ধরনের ছোটখাটো ইনভেস্টমেন্টে আমাদের যাওয়া দরকার, অ্যান্ড উই ক্যান গো ফর দিস ইনভেস্টমেন্ট। থ্যাংক ইউ। পারভিন। আপনার দোকানটা জোরগাছে না? জি, আপনার দোকানটা কোন লোকেশনে? এক বাজারের সঙ্গেই। ওই তো জোরগাছের ওখানে? না, মিঠাপুকুর, রংপুর মিঠাপুকুর। গুড। আর কোনো প্রশ্ন নাই? এটা ভালো, তোমার সবাই পছন্দ করছে, দেখা যাক এখন কিভাবে হয়। কোনো ইনভেস্টর, এনিবডি উড লাইক টু ইনভেস্ট ইন দিস প্রজেক্ট? Think about it. Let us know later on. Thank you very much. It's a good project. Applause. Thank you. Now, can you show the next social business lab, design lab dates, so that everybody can see? I'm just drawing attention to the next dates because we are taking a break now. This will be a tea break and we'll have a photo session. Yeah, these are the dates. Next one is December 21, and if you'll take a note, January 11, February 15, and March 15. So these are advanced dates announced, and feel free to encourage others to bring their projects, and encourage people who will be interested in suggesting improvements in the projects or consider themselves as potential investors in the project. You can continue this review as we go along, because we'll have a separate group meetings. In the group meetings, you'll have only one project to discuss in each group, so you'll have more time to go deeper into the project and see how it looks, how it should be done, because your advice is very important for someone who's going to invest and make it a success. Sell 50,000, fund 4,50,000. Project implementation. The project will start with 100 honey box, honey collected machine and other equipments. The project is movable and time frame from November to June. The project location may be Shirazganj, Gopalganj, Patna, Gazipur and Sundarban areas. Different crop field will be used for farming. My project will break even for first year. Payback period is 4th year. Experience and finance activities. Training from Satya basic on honey farming. Member of Harinagar Honey Samiti. Where is member total 300. Received higher education loan 70,000 which is running. Project objective. Self-employment for the promoter. Encourage other self-employment. Meet up nutrition deficiency. Help to increase crop production through pollinate flowers and garden vegetables. From an association, collect honey from different farmers and established a honey processing plant. Boost up country's export earnings.
Project cost. Bauxite frame 1,20,000. Machine and others instruments 1,47,000. Furniture 5,000. Material input. Total project 5 lakh. Project cash flow. Cash flow first 0 5 lakh. Cash outflow 4,94,000. Basic assumption. Assumption 4 cycle in each year. Assume 60%, 70%, 80%, 90% and 100% capacity utilized in first, second, third, fourth and fifth year respectively. Each box produced 4 cycle, 25 kg per box in each cycle, 100 kg in each session. As in sale price of each kg টাকা 100. এবার শেষ করে দিই আমরা। Very good. Let's give a big applause for Salam. Very good. Thank you. Thank you. এবার প্রশ্ন উত্তর, question answer, Farid, starting with Farid, and I see a hand on the other side here. Prometheus. Actually, we would like to appreciate the idea of producing honey, and especially honey from Sundarban. এখানে যে টাইটেল যেটা দিয়েছে আর তার সাথে কাজের মধ্যে একটা মিসনোমার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যদি আমরা সুন্দরবনের মধু বলি তাহলে it should be either collected directly from Sundarban or he has to set some boxes around Sundarban so that only এপিস, অবশ্য এপিস বানানটা ভুল লিখেছে এখানে, যে মৌমাছি যেগুলো সুন্দরবন থেকে আসছে সেগুলোই যেন তার মধুটাই সংগ্রহ করতে পারে। কাজেই এখানে যে বিভিন্ন জায়গার যে মধু বলেছে তাইলে আর সুন্দরবন থাকলো না। কাজেই প্রথমে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে জিনিসটা এখানে প্রজেক্টের মধ্যে উনি যেটা চেষ্টা করেছেন সেটা হচ্ছে নিজেকে একাধারে প্রডিউসার এবং প্রসেসর দুটাই বানাতে চেষ্টা করেছে, সেটা না করাই ভালো। উনি বরঞ্চ যেটা করতে পারে, দেয়ার আর লটস অফ প্রডিউসার যারা হানি বক্স নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ায়, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, এবং এখন মার্কেটটা বরঞ্চ ডিস্টর্ট হচ্ছে বিকজ দে আর নট গেটিং মার্কেট, দে আর নট গেটিং রাইট প্রাইস ফর দ্য র হানি। কাজে হানি কালেক্টার্স এবং হানি প্রসেসর দুটো সেপারেট করে ফেলা ভালো। আইদার হি হ্যাজ টু ইমার্জ অ্যাজ হানি কালেক্টর অর হানি প্রডিউসার, হানি একটা প্রসেসর অথবা প্রডিউসার, দুটার একটাই হতে হবে। জি, এটা দুটো একসাথে মার্জ করা ঠিক হবে না। এবং যেটা দিয়েছে যে 100টা বক্স নিয়ে উনি বানানোর প্রয়োজনে, যেহেতু প্রডিউসার অনেক আছে কাজে ওই জায়গায় না যাওয়াই ভালো। তৃতীয় যেটা ইকুইপমেন্ট কস্ট যেটা ধরেছে, আমার কাছে মনে হয় যেন সেটা খুব কম ধরেছে বা সেটা অ্যাপ্রোপ্রিয়েট না। উনি যেভাবে কনসিভ করেছে প্রজেক্টটাকে হয়তো এটা দেখা দরকার। আমরা বিভিন্ন জায়গায় প্রজেক্টে মৌমাছি যারা কালেকশন করছে সেখানে দেখেছি যে তারা যেই ধরনের বক্সে বা যে ধরনের বটলে কিংবা কেনে কালেক্ট করে, দোজ আর নট হাইজেনিক। কাজে ওই সমস্ত জায়গাগুলো রাইট ট্রেনিংটা দিয়ে কিভাবে ওখানে কালেকশন করে আনার পর প্রসেসিং প্লান্টের যে কস্টটা ধরেছে মনে হয় সেটা ইমপ্র্যাকটিক্যাল, সেটা খুব কম ধরেছে, সেটা এর চেয়ে বেশি লাগবে। এই জিনিসটা একটু দেখা দরকার, মনে হয় যেন আর একটু প্রজেক্টটা। এটা একটু বলবে নাকি, তুমি সুন্দরবনের মধু বলছো কেন? এটা উনি বলছে যে, আমি ওকে জিজ্ঞেস করি। স্যার, দিস প্রজেক্ট ইজ মুভেবল, নট অনলি সুন্দরবন। এখানে স্যার আমি প্রজেক্টে দেখাই দিছি, এখানে সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, পাবনা, গাজীপুর, লাস্ট কিন্তু সুন্দরবন। নামটা দিয়ে গোলমাল করছে, সুন্দরবন না বললেই হতো। নামের মধ্যে সুন্দরবন মধু বলা আছে। হ্যাঁ, ওটা তো ফার্মের নাম, সুন্দরবন হানি ফার্ম নাম হলো, মানুষ কনফিউজড হবে। আচ্ছা, তুমি এমন নাম দিলা যে মনে হচ্ছে সুন্দরবনের মধু, আসলে সুন্দরবনের মধু না। যাই হোক, সুন্দরবন দিলেই মানুষের মনে দ্বিধার সৃষ্টি হবে। কাজে ওই নামটা ব্যবহার না করা ভালো, যদি এটা হয় শেষ পর্যন্ত। ওইটা একটু পরামর্শ দিয়ে রাখলাম। ওইদিকে প্রমেথিয়াস অনেক আগের থেকে বলে রাখছে। প্রমেথিয়াস, ছোট্ট একটা ফরিদ স্যার এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স গুলো অ্যাড্রেসড হয়েছে। কোয়ালিটি কন্ট্রোল মেজারের জন্য আপনি এক্স্যাক্টলি এখন কি করছেন বা কি করার প্ল্যান এখন আছে, ওটা একটু যদি এলাবোরেট করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি ফিউচারে কি করতে পারবেন। আর আপনার যে প্রসেসিংটা আছে, স্যার যেটা বললেন যে আপনি কালেকশন এবং প্রসেসিং সেপারেট দুটো, আপনার এক্স্যাক্ট প্ল্যানটা কি খুব ছোট্ট করে যদি বলেন তাহলে হয়তো একটু ইজিয়ার হবে। কারণ আমরা ফাইন্যান্সিয়ালস গুলো দেখলাম তো, বাট কি প্রসেস ফলো করেন এটা যদি আমরা আসলে না জানতে পারি, কমেন্ট করাটা ইভেন গ্রুপ স্টেজে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। একটু যদি অ্যাড্রেস করতেন এটা। আমার টার্গেট কিন্তু মধু প্রসেসিং করা না, মধু কালেক্ট করা। প্রসেসিং করে আলাদা ফ্যাক্টরি আছে, ওইটার মেশিন অনেক দাম, ওইটা তো আমার পক্ষে সম্ভব না। এটা হচ্ছে মৌমাছি চাষ করে মধুটা কিভাবে আসবে, মধু আসলেই তো সেটা মধু খাওয়ার উপযোগী হয় না, এটা প্রসেসিং করার জন্য আলাদা সেক্টর আছে।
প্রসেসিং সেক্টরে তো আমার না, আমি মধুটা কালেক্ট করার সেক্টর। প্রডিউসার, জি। তাহলে ফরিদের ভাষায় সে হলো প্রডিউসার। বলো তুমি বলো বাড়ি। এটা হলো যখন বি ফার্মিং, দ্যাটস এ গুড ওয়ার্ড, বি ফার্মিং, হি ইজ ইন দ্য বি ফার্মিং। বি ফার্মিংও বলে, আবার কেউ বি কিপিংও বলে। বি কিপিং এর এইটা হলো বক্সের সিস্টেম। বক্স মানেই হলো খুদে মৌমাছি। তার মানে সুন্দরবন বলতে আমাদের মাথার মধ্যে বড় মৌমাছি। এটা কিন্তু ফরিদ ভাইয়ের সঙ্গে আমি 100% একমত। আমার প্রশ্নটা আসছিল কি হবে, সুন্দরবন যেহেতু তার বাড়ি নাম দিছে, কিন্তু এই ধরনের বক্সে প্ল্যান্ট কোনো শব্দ নাই। কারণ আমি 40 বছর আগে কিন্তু বি কিপিং এর ট্রেনিং দিছি। প্ল্যান্ট যখনই হবে সেটা বিরাট শিল্প কারখানা। প্ল্যান্টে এই বি কিপিং বক্সে যদি মৌমাছি চাষ, মধু চাষ করা হয়, এখানে প্ল্যান্টের প্রশ্নই আসে না। এটার জন্য খুব ছোট্ট হানি এক্সট্রাক্টর আছে, সেটা দিয়েই ওই বক্সের ইয়েটা মেশিন দিয়ে করা হয়, হাতেই করে। 100 বক্স, তার তো লেবার থাকবে। তো যে প্রডিউসার সেই কালেক্টর সেই কিন্তু মার্কেটিং না হলে এই বিজনেসটা সফল হয় না। বাংলাদেশের লালমনিরহাটের এক স্কুল টিচার, সে সফল হয়েছিল সবচেয়ে বেশি। এখন সফলতা হয় না, যেটা ফরিদ ভাই প্রাইসের কথা বললো, তার কারণ হলো মানুষের বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। মানুষ মধু দেখলেই মনে করে চিনি মিশানো আছে। রাস্তায় দেখেন মৌমাছি নিয়ে চাক নিয়ে বসে আছে, কেউ যায় না তার কাছে, একেবারে কিছু না বুঝলে সে হয়তো কিনে। কাজে ওটি হলো বড় সমস্যা। সে যদি এটার পিওর যে এটা যে খাঁটি মধু, এটা যদি ঠিক রাখতে পারে, তো এটা সাংঘাতিক লাভজনক ব্যবসা। এবং আমি বহু দেখছি, যেহেতু আমি একসময় বিসিকেও চাকরি করে আসছি, কাজে এগুলো খুবই ভালো জিনিস, এটা স্যার করতে পারবে সে, এবং এটার জন্য আলাদা কোনো প্ল্যান্ট দরকার হবে না। এটার মূল সমস্যাটা স্যার এটা হলো যে মার্কেটিংটা কিন্তু বড় জিনিস। এরকম অনেকে করতেছে, যেটা বাড়িও বললো মার্কেটিংয়ের। এটা আপনি যদি ওই ধামরাই যান, ধামরা থেকে কালিয়াকুর যে রাস্তায় শত শত বক্স দিয়ে রাখছে, এটা মার্কেটিংয়ের একটা বড় সমস্যা। আপনি ওইখান থেকে কালেক্ট করে এনে যদি বড় মার্কেটে যেতে পারেন, এইখানে এলে যে বড় ধরনের একটা সাপোর্ট দরকার মার্কেটিংয়ের জন্য, এবং যেটা অথেন্টিকেট মধু, যেগুলো নাকি এই যে এখানে আপনি আমরা ডাবরের মধু দিয়া বাজার 6 লাভ করে ফেলছে, কিন্তু আমাদের দেশের ওর চেয়ে ভালো মধু এবং অথেন্টিকেট মধু আছে, কিন্তু যোগ্য কোনো প্রতিষ্ঠান নেই বলে এটার মার্কেটিং হচ্ছে না। এইখানে বোধ আমাদের একটু নজর দেওয়া প্রয়োজন। ঠিক আছে, নেক্সট কে বলছিলাম? শহীদুল ইসলাম, তারপরে পারভিন, তারপরে এদিকে। প্রথম প্রশ্ন আপনার কাছে, যে এটা কি এখন চলমান ব্যবসা নাকি আপনি নতুনভাবে শুরু করবেন? নতুনভাবে শুরু করবেন। তো আপনি 5টা এরিয়াকে আইডেন্টিফাই করলেন। মধু পালন তো এটা মানে সন্তানের মতো মধুকে পালতে হয়, আপনি তো জানেন। 6 মাস তার খাবারও দিতে হয়। তো আপনি স্ক্যাটার্ড এই 5-6টা জেলায় একই সাথে করার মতো সেই রকমের ব্যবস্থাপনাগত কাঠামো, দক্ষ জনশক্তি আপনার আছে কিনা? কারণ এখানে তো খুব স্কিলড ম্যান পাওয়ার লাগবে। আপনি তো যাকে তাকে দেওয়া মধুর যে আহরণ করা, মৌমাছি পোষা, সবাই তো কাছেও যেতে পারবে না। তো সেই রকমের টেকনোলজিক্যাল এফিসিয়েন্সি আছে কিনা আপনার? ওখানে আমি ফার্স্টে উল্লেখ করছি যে আমাদের ওখানে একটা সমিতি আছে মধুর, হরিনগর মধু সমিতি। সেখানে 300 মেম্বার আছে, এবং সেই 300 মেম্বারই কিন্তু কম বেশি মধু চাষের সাথে রিলেটেড। যারা মধু চাষের সাথে রিলেটেড না, মৌমাছি চাষের সাথে, তারা কিন্তু ওখানে মেম্বার হতে পারে না। বাট আমার আগের থেকে ট্রেনিং আছে, বেসিক এর উপরে 3 ধরনের ট্রেনিং দেয়। যারা চাষ করতে ইচ্ছুক, প্রাথমিক কনসেপ্ট দিয়ে একটা ট্রেনিং দেয়। যারা চাষ করতেছে রানিং বাট দক্ষ না, এদের একটা ট্রেনিং দেয়। আবার যারা চাষ করে সফল হতে পারতেছে না, এদের জন্য আলাদা একটা ট্রেনিং আছে। বাট আমি ফার্স্ট যে ট্রেনিং, ওটা ট্রেনিংটা গ্রহণ করছি। এই জন্য ওইখানে যে সদস্য আমি, ওইটার বাদে আর ট্রেনিং থাকার কারণে মূলত এটা সম্পর্কে বেশ একটা কনসেপ্ট চলে আসছে। এবার পারভিন। স্যার, আমি জাস্ট একটু সবাইকে বলতে চাই যে আমরা একটা হানি প্রসেসিং প্ল্যান্ট আমাদের পাইপলাইনে আছে, যেটা ডক্টর ফরিদ, ওটা প্রজেক্ট বন্ধু, আর শহীদ সাহেব ওই বাসা প্রজেক্টের ওনাদের সাথে। তো এটা আমাদের সব কিছুই এখন প্রসেসিং প্ল্যান্ট, এটা চালু প্ল্যান্ট। ওনারা আদি ব্র্যান্ড দিয়ে ওটা মার্কেটিং করছিল, তো ওটাকে আমরা আবার রিভাইভ করা। তো আমরা এই 2000 মানে এই বছর শেষে নেক্সট ডিজাইন ল্যাবের আমরা ওটা সাইনিং বা তার আগেও হয়তো সাইনিং যদি আপনি থাকেন করে ফেলতে পারবো। One major point that was raised during the discussion was that there are a lot of people doing the beekeeping as a effort to make honey, but marketing is the problem, processing is the problem. So Parvin is reporting that the Gamin Telecom Trust is coming up with a processing plant to help all these small producers to bring the honey to them so that they can process and market it.
So that's one solution that we see. One, on the marketing, which is the biggest problem. So if you can address that, then the grassroots production becomes easier. Bolo, এখান দিয়ে তুমি কি বলো আগে? Go ahead. All the social business ideas are fantastic. They have a good supply chain model, they have a good financial model. I'll just emphasize on sir, apni jeta bollen, je the marketing is missing. But all big businesses, these are SMEs, but they have potential to grow, right? All big businesses have a very strong marketing function. Ekhon amra na, we cannot expect them to do the marketing because they have the expertise in the skills to manufacture. They're not marketeers. The proposal is, if possible, Unocenter, can you have a separate team of marketeers jara hocche eshob project ke marketing angle ta tara dekhbe, because all these projects have brilliant ideas and they're very scalable, but unfortunately none of them have a good marketing plan. I mean, in fact, I was looking at the slides as well. You have the cash flows, you have the statements, you have কেমনে supply chain কি করেছে, you have even HR, কজন employee আছে and everything, no marketing. So maybe going forward, if possible, একটা separate marketing team বানালে এইসব ছোট ছোট প্রজেক্টদেরকে আরো বড় করা যাবে। এটা ওদের জন্য বেনিফিশিয়াল and I think Unocenter এর জন্য বেনিফিশিয়াল হবে। Just a proposal, sir. Thank you. স্যার মার্কেটিং সম্পর্কে আমি একটু স্যার আমি একটু সাপ্লিমেন্ট করব, সেটা হচ্ছে আমাদের দেশে অনেক বড় বড় এগ্রিকালচার বেসড কোম্পানি হয়ে গেছে, যেমন প্রাণ, এসিআই, ওরা প্রাণ প্রায় 90টার উপরে দেশে এক্সপোর্ট করছে। এরকম কোম্পানির সাথে যদি আমরা এদেরকে একটা লিঙ্ক আপ করে দিতে পারি, That's a good idea. এটাই। Good. Next one. এখানে শেষ হবে আমাদের। আমি মোহাম্মদ হাসান, আমি বেসিক্যালি মার্কেটিং গ্রাজুয়েট and working for Marubeni Corporation for last 28 years. So this is also my question that we are buying honey, imported honey, but we have our honey. So it's very clear that there is the deficiency in the marketing, and I offer myself any sort of assistance if we need. And my suggestion is, the factor is maybe the trust. Maybe people, the local honey is not trusted. And since the Grameen is a trusted name already, if Grameen is somehow associated, I think that can help all the growers. And in small scales, if there is any entrepreneurial thing, something like that, social business, taking part in the social business, I offer myself in small scale entrepreneurship is necessary. Thank you. তোমাকে রাখতে হবে তাহলে আমাদের ওই প্রজেক্টের দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত। বলো, তুমি বলো। একটা মার্কেটিং সম্বন্ধে একটা শব্দ শুধু মার্কেটিংটা বলবো। হ্যাঁ, মার্কেটিং সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম, এটা কিন্তু লোকাল পিপলদের কাছে এই মধুটা সেল হবে না। এই মধুটা জেনারেলি সেল হয় মডার্ন হার্বাল, তবে এপি, পরশিকা, এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা পাইকারি রেট অনলি 100 টাকা কেজি, বাট আমরা কিন্তু লোকালি 100 টাকা কেজিতে কিনতে পারি না। এটা কিন্তু অনলি 100 টাকা কেজিতে সেল করা হয় শুধুমাত্র তাদের কাছে, তারা রিফাইনিং করে এটা সেল করে। আমরা যে বলতেছি ট্রাস্টেড, মানে ট্রাস্টেড হিসেবে কেউ কিনতে চায় না আর কি সাধারণ বায়ার, বাট এটা তো সাধারণ বায়ারদের কাছে সেল করা হবে না, ওরা রিফাইনিং করে দেন ওটা মার্কেটিং, ওরাই মার্কেটিং করবে। আশরাফ কি বলছেন? He wrote it here, where he will sell it. তার ওই প্রকল্পটা হচ্ছে মোবাইল প্রকল্প, সেটা হচ্ছে সুন্দরবনের সংলগ্ন এলাকায়, ওই পার সুন্দরবন, এই পার ওই বক্স বসালে সুন্দরবনের মৌমাছিগুলো এসে ওইখানে বসে, ওইখান থেকে মধু আহরণ করে নিয়ে আসে এবং ওই বক্সে বসে তাদের মধুকালীন সময় মধু দিয়ে ওরা চলে যায় আবার জঙ্গলে। আর যে ফরিদপুর অন্য জায়গায় দেখা যায় যেখানে শস্যের চাষ হয়, অন্য অন্য ফুলির চাষ হয়, ও যখন ওইখানে সুন্দরবনে মধু, আমার পয়েন্ট হচ্ছে যে স্বাস্থ্যসম্মতভাবে যদি করতে পারে তার প্রচুর সম্ভাবনা, লোকাল মার্কেট আছে। অর্থাৎ ছোট পুঁজি, ছোট ব্যবসা, তার মধ্যে মেলা পয়সা কামাই করবে। থ্যাংক ইউ, ভেরি গুড। আমরা এখন সালামকে তার জন্য, তার প্রেজেন্টেশনের জন্য একটা তালি দিই, পরে তোমারটা আবার আলাপ হবে আমাদের এখানে। এবার আমরা যাই নেক্সট ওয়ান, উরিচর অ্যাগ্রো সোশ্যাল বিজনেস প্রজেক্ট বাই কর্নেল রিটায়ার্ড Muhammad Didarul Alam. Urichar has got 4 primary schools and having only one junior high school that is supported by local contributions. There is no government support. So the 150 students come out from primary level every year.
if there is no primary, junior high school or high school, the education of 150 students stops. So by hook and crook, the local people, they took the initiative, established a junior high school. Now we are going to support this junior high school for the benefit of the society and for the education of 150 students every year. So we have taken the very primitive projects, that is agro-based, because Odisha people are not capable of doing any other modern projects. They are dependent on cattle rearing, fish farming, and duck rearing, etc. So we have taken three things. Now the social three things: duck breeding, duck and eggs will be sold on the market. And how will Odisha Agro Limited help? By providing baby ducks and a duck home. Benefit for other business: duck waste can be used as fish food. Sales: fish will be sold in the market. How will Odisha Agro help? Install deep tubewells to water the pond during dry season, create employment for 2 fishermen, provide fishermen with fish pona. Benefits: fish ponds on 6 acres of land. This land is a property of Odisha Junior High School. So we have an added advantage that we don't have to acquire land for the project. Already 2 ponds are available there. Another 2 ponds can be created with little bit effort by spending small little of money. So sales, then the cattle rearing. Cattle rearing is also a basic trade in our villages. So we will start with some cattle sharing basis with the villagers, the 50-50 profit basis, and this will be sold in the market. Korbani market is there. So that will be reared by the individuals, but on the finance of the Odisha Agro, finance and technical support of the Odisha Agro. So total investment we have calculated, it is 7 lakh. Details are given here. So the investment, entrepreneurs will invest around 40%. We have already, if we calculate the investment, we have the ponds and 1 lakh taka cash available there already. And a few trades already started. We have bought some few cattle heads. They are being reared at the moment. So it is, though not fully, but somehow it has already started. And we are looking for 60% contributions. Then the revenue and expenses, it is given there. Total revenue for the school 50%. We would like to support the school 50% of the profit and 50% to add the capital. We hope to pay back the entrepreneur by investment money by 4 years. 4 years period. So social impact: creation of job opportunities, upgrade of living standards, creation of literate community and promote higher education, economic development, fresh water from tube well for students and surrounding villages, creation of a business-minded community in a secluded place like Odisha. I think okay. This is what is the end. Thank you very much. আবার শোনা গেল না তো বেশি, প্রবলেম ছিল। থ্যাংক ইউ। আমরা এবার আলোচনা করব। We will have a chance to go back again. এবার প্রশ্ন, শামীম। Okay. Okay. Thank you. আপনি এখানে ডিপ টিউবওয়েলের কথা বলছেন, আমার কতগুলো আমার প্রশ্ন। ডিপ টিউবওয়েলের এখানে লেয়ারের সমস্যা আছে কিনা সেটা একটা, আর্সেনিকের কোনো সমস্যা আছে কিনা Odisha। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটাকে আরো ছোট ছোট পুকুর বেসড অ্যাগ্রো মানে ইন্টিগ্রেটেড ফার্মিং করা যায় কিনা, তাহলে আমরা রেনি সিজনের সময় হারভেস্টিং করতে পারি, পানি ধরে রাখতে পারি,
এবং আমরা পুকুরকে কেন্দ্র করে যদি ইরিগেশন এবং ডাক রেয়ারিং করি এবং এটাকে ইন্টিগ্রেটেড ফার্মিং এর কনসেপ্টে যাই, তাহলে এটা বোধহয় আরো রিচ হতে পারে। কারণ আপনি এমনি ডিপ টিউবওয়েল দিয়ে এটা পানি পন্ডকে পানি দিবেন ড্রাই সিজনে, তখন স্যালাইনও চলে আসতে পারে। এটা একটু যদি এক্সামিন করে দেখেন। Mainly it will be cultivated by the rainwater. Only during dry season, 2 ponds will be required to be watered, because that is still a shallow pond. 2 already deep pond is available. So it will be an integrated project. The duck will be there, and the fish all around, and duck waste will be used at the the fish meal, and ultimately we will go for shutki's also, shutki making in the Urichor, because fish are available. Then the biogas plant, thinking of a biogas plant, because we are having the cattle projects, and it will, first of all we will start with 20 cattle heads, but ultimately it will go up, it will increase. So there will be a lot of cow dungs will be available, and the local perishable items will also be available, so we can make it biogas plant and related other things. Thank you. Any more question? Bari and Shahidul. আমার স্যার একটু ছোট্ট প্রশ্ন, সেটা হলো যে এন্টারপ্রেনারটা কে, স্কুল না আপনি, এটা একটা। 2 নম্বর হলো যে প্রফিটের, আবার তো এখন তো সোশ্যাল বিজনেস করতে যাচ্ছি, আবার 50% আপনি স্কুলকে প্রতি বছর দিতে থাকবেন, সেটার কি দাঁড়াতে পারে? আর একটা হলো যেটা ডিপ টিউবওয়েলের প্রশ্ন বলছেন, 2টা পুকুরে পানি থাকে না, এই 2টা খনন করে নিয়ে ওই ডিপ করে যদি করা যায় সেটা একটা। আর একটা হলো মেইন ল্যান্ডের সঙ্গে আপনার যোগাযোগ কিরকম হবে, যেহেতু ক্যাটেল রেয়ারিং করবেন, খাদ্য বা অন্যান্য জিনিস নিয়ে আসা, এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা। মেইনল্যান্ডের সাথে যোগাযোগ এখন অলরেডি দেয়ার আর ওই বোট কমিউনিকেশন ইজ দেয়ার। নোয়াখালীর থেকে এটা অনেক সুবিধাজনক, মানে যদিও এটা পার্ট অফ সন্দ্বীপ অ্যান্ড চিটাগং ডিস্ট্রিক্ট, বাট ফর দেয়ার বেটার কমিউনিকেশন হলো আপনার নোয়াখালীর সাথে, ওটা অল্প সময়ের মধ্যে এটা যাতায়াত করা যায়। মার্কেটিং এর জন্য আমাকে নোয়াখালী বা সন্দ্বীপ চিটাগং যেতে হবে আর কি প্রোডাক্টস। So mainly products will be locally sold, and the Noakhali market is very near. So boat communication is always cheap. I think it is road communication and other communication to connect Shasta Hopore. So this is what. Owner of the project, that was the question. Presently I am the owner of the project. I am doing it for the support of the school. The school teachers will, in fact, will look after the project. I will monitor. And That has to be sorted out very clearly. and financer of 40% also. আপনার আইডিয়ার মধ্যে কিছু অস্পষ্টতা, যেমন আপনি একবার বলছেন ক্যাটেল রেয়ারিং, তারপরে ডাক কাম ফিশ কালচার, তো এটা যদি ইন্টিগ্রেটেড ফার্ম ইকোনমিক্স হয়, তো সেক্ষেত্রে তো আপনাকে সব কম্পোনেন্টগুলোকে সাজাইতে হবে, যেটা এখন হচ্ছে জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা যে একটা ইনপুট থেকে, একটা আউটপুট থেকে আর একটা ইনপুট। যেমন আপনি বললেন ওই যে ডাক যে ইয়াটা দিবে সেটা মাছ খাবে, তাই না? তো মাছ সেখানে তো আবার বাই প্রোডাক্ট রিসাইকেলিং হবে, ওই পানিটা আপনি ক্রপ ফিল্ডে দিলে সেটা বেশি ফার্টাইল হবে। আর দ্বিতীয় কথা হলো যে ডাক কাম ফিশ কালচার, যেটা এটা বাড়ি স্যার ভালো বলতে পারবেন, আমরা কিন্তু থাই খাকি ক্যাম্বেল নিয়ে বেশ প্র্যাকটিস করছিলাম। তো দেখা যাচ্ছে যে ওখানে আপনার হাঁস যে পরিমাণ খায়, তার ডিম বিক্রি করে আর সেই পরিমাণ ইনকাম হয় না। এখন আমি জানি না আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা, আপনি বাস্তবে করতেছেন কিনা। We are aware of that. যে ডাং যেটা হবে সেটা দিয়ে ফুল প্লেজেড ফুড ফিশ মিল হবে না। We have to add extra food meal. Fish meal. তো সেক্ষেত্রে কস্টিংটা একটু করতে পারেন, আর যদি ইন্টিগ্রেটেড ফার্ম ইকোনমিক্স হয় তো আপনি অ্যাজ এ প্যাকেজ হিসাবে এটা করা যায় আর কি। তো আপনার ইন্টিগ্রেটেড ফার্ম ইকোনমিক্সে যদি আপনি ওইভাবে করেন, যে ক্যাটেল বলছেন, বায়োগ্যাস প্ল্যান্ট বলছেন, সেখানে আপনি ক্রস ফিল্ড নিয়ে আসতে পারেন, বাট আপনি যেগুলো করবেন এই স্কুলের জমি, সে তো যে কোনো মুহূর্তে তার এটা প্রয়োজন হতে পারে, ইউ আর নট দি ওনার অফ দি ল্যান্ড। তো সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন, যে ইনভেস্টর সে আগ্রহী হবে কিনা, যে আপনি তো ইউ আর নট ওনার অফ দি ল্যান্ড। School, it is done for the benefit of the school, for the survival of the school. So সেক্ষেত্রে land is school's land. সেক্ষেত্রে স্কুল অথরিটির তো আপনার They have agreed to it. দেখেন এগুলো। ফরিদ, আসাদ, আমার কাছে মনে হচ্ছে আইডিয়াটা আর একটু অন্যরকম হতে পারতো, could be better. Well, I appreciate what you are thinking. স্কুলের স্টুডেন্টদেরকে যদি আমরা সাপোর্ট করতে চাই, তাহলে ওরকম একটা এলাকায় যেটা দ্বীপ,
যেখানে অন্যান্য জায়গার সাথে যোগাযোগ খুব সহজ নয়, আমরা যদি স্টুডেন্টদেরকে স্পেশালি ক্যাপাসিটি বিল্ডিং করতে চাই ইন এগ্রিকালচার অর কাইন্ড অফ স্পেশাল এগ্রিকালচার, যেখানে সাধারণ এগ্রিকালচার না, এখানে লবণাক্ত পানি, এখানে অনেক রকমের ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট আছে, কাজে এরকম যদি একটা জায়গায় আমরা নিতে চাই স্টুডেন্টদেরকে টার্গেট করে, স্টুডেন্টদেরকে এগ্রিকালচার ইন ডিফিকাল্ট এরিয়াস অর নন ট্রেডিশনাল এগ্রিকালচার ইন স্যালাইন এরিয়া অথবা চর এরিয়া, এরকম একটা জিনিস করতে পারি যে এটা স্কুল কারিকুলামের মধ্যে নিয়ে আসা জিনিসটাকে। 2 নম্বর হচ্ছে যে সমস্ত প্রজেক্টগুলো বলছে এগুলো খুব রিস্কি, আসলে বিভিন্ন জায়গাতে খাকি ক্যাম্বেলের কথা বলেন বা এগ্রিকালচার ইজ অলওয়েজ এ রিস্কি প্রজেক্ট এবং খুব প্রফিটেবল হবে কিনা জানি না। তবে এখানে যদি আমরা একটু এরকম করতে পারতাম যে এটাকে যদি ফরেস্টের আওতায় নিয়ে আসতে পারতাম, যে ন্যাচারালি কি আসছে সেই সমস্ত এডিড রিজেনারেশন দিয়ে আমরা ওই জায়গায় এলাকাকে বায়োডাইভার্সিটি একটা মানে ফোকাস হবে এখানে বায়োডাইভার্সিটি অফ উরির চর, এটাকে আমরা ডেভেলপ করবো এবং স্টুডেন্টদেরকে শেখাবো যে কি কি গাছ আসে, প্রথমে কি আসে, তারপরে কি আসে, এখানে কি ধরনের এগ্রিকালচার করতে হয়, এগ্রিকালচার আমরা ছোট ছোট করবো, এই ধরনের করলে বোধ এটা মোর এডুকেশন ওরিয়েন্টেড হবে রেদার দেন প্রফিট ওরিয়েন্টেড। ছিল আমি কিছু অ্যাড করতে যাচ্ছি স্যার ওনার সাথে। উড়িচরের আপনার স্টুডেন্টস ইনভলভমেন্টের আগে সার্ভাইভাল অফ দ্য স্কুল has become more important. School has to survive. Then we can go for the students' welfare, students' education with the agriculture and etc. But now problem is the survival of the school. And ও যেটা বলছে এটা সাইমালটেনিয়াস, একে অন্যকে সাপোর্ট দেবে, এই না যে এটা করলে তারপরে এটা হবে, ওরকম করলে আলাদা হয়ে যাবে। একই সঙ্গে আমিও বাঁচবো, স্কুলও বাঁচবে, সবকিছু বাঁচবে, এইরকম করা যায় কিনা সেটা প্রশ্ন তুলছে। হতে পারে, না হতে পারে, দ্যাট ওয়াজ দ্য ইস্যু। আর কে বলছিল? ইয়েস, আচ্ছা। আমরা ফাইন্যান্সিয়াল প্রজেকশনে দেখতেছি ফার্স্ট ইয়ারে যে নেট প্রফিট এটা ক্রমান্বয়ে প্রতি বছর কমতেছে। নেট প্রফিট আপনার ইয়েতে করে 5th ইয়ারে যে ফার্স্ট ইয়ারে যতটা নেট প্রফিট, সেকেন্ড ইয়ারে আরও কম, থার্ড ইয়ার আরও কম, 4th ইয়ারে মোটামুটি 4th and 5th ইয়ার একরকম। নেট প্রফিট যদি কমে যায় সেই জায়গায় ফিনান্সের একটা যে কোনো যেই আসবে তাকে আমার মনে হয় এটা নিয়ে একটি চিন্তা করবে। আর যে কথাটা আসলো ওই ফরিদ সাহেবের কথা থেকে, সেটা হলো যে আমরা কিছু তো করতে পারি হর্টিকালচার, যেগুলো আমাকে ইয়ার্স টুগেদার যত এটা আমার সময় যাবে তত এটা আমার ভ্যালু অ্যাড করবে এবং এটা একটা পার্মানেন্ট ই হবে। এবং এই হর্টিকালচার, ফরেস্টেশন এগুলো কিন্তু উড়িচরের জন্য প্রয়োজনও। আমরা ওই বিষয়টা চিন্তা করতে পারি কিনা। এবং নেট প্রফিট আমার মনে হয় এটা বোধহয় প্রপারলি দেখানো হয় নাই। নেট প্রফিট দেখাইলে যদি নেট প্রফিট কমতে থাকে তাহলে কোনো ফাইন্যান্সার কিন্তু আগ্রহী হবে না। এখানে আমার মনে হয় একটু ক্যালকুলেশনের ভুল হয়েছে। ওই যে খসরু সাহেবের সঙ্গে আমি এটা আগে আলোচনা করেছিলাম, আসলে এটা যেভাবে দেখানো হয়েছে এটা ঠিক ওইভাবে নয়। 4th ইয়ারে গিয়ে এটা গ্র্যাজুয়ালি প্রত্যেক বছরই এটা ইনকাম বাড়বে। ফার্স্ট ইয়ার আসলে এটা ব্রেক ইভেন যাবে অথবা যাবে না এরকম অবস্থানের মধ্যে আছে। সেকেন্ড ইয়ারে এটা খুব বেশি প্রফিটেবল হবে না, থার্ড ইয়ার 4th ইয়ারে গিয়ে এটা অনেক বেশি প্রফিটেবল হবে। তো এই প্রজেকশনটার মধ্যে একটু প্রবলেম আছে, এটা হয়নি ঠিক মতো। ওকে, we can revise it. আর কোনো প্রশ্ন এদিকে? Anybody? Yes, please. এখানে যে আপনার প্ল্যান্টের কথা বললেন যে গরু এটা ঈদের আগে বিক্রি করবেন, কিন্তু বিগত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে যে যখন আমরা এটা ছোট গরুটাকে বড় করে ঈদের আগে সেল করব, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাজারে এত বেশি মানে যোগান আসে, দেখা যাচ্ছে যে কয়েক বছর থেকে ব্যবসায়ীরা মনে হয় লসের সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় আপনি যদি এটাকে গরু সার নিয়ে না নিয়ে যদি একটু গাভীর সিস্টেম করতেন, যে আমি এখানে দুধও আমাদের চাহিদা পূর্ণ হচ্ছে, প্লাস পাশাপাশি এখানে পরবর্তীতে আরো অনেক মানে বলতে পারেন যে আপনার ফার্মটা আরো বড় হবে, প্লাস পাশাপাশি আমাদের মাংসের চাহিদা পূর্ণ হবে। তা আমার মনে হয় যে আপনি অনলি সার না রেখে যদি আপনি গাভীরটা নিতেন, ফার্ম করতেন, আমার মনে হয় এটা আমার মানে প্রস্তাব যে আমার মনে ভালো হতো। হ্যাঁ, দিস ইজ এ গুড সাজেশন। এটা অলরেডি আমাদের মাথার মধ্যে আছে যে এটা
এই সার বিক্রি করা বা এই যে এটা এখন আজকাল খুব একটা রিস্কি অবস্থানে চলে আসছে। জি জি জি। তো সুতরাং দুধ প্রোডাকশনের জন্য যদি গাভী করা হয় মানে এটা উইল বি মোর বেনিফিশিয়াল টু দ্য সোসাইটি এন্ড এই প্ল্যানটা আমি শুরু করছিলাম। ইয়েস। দেখা যাচ্ছে যে আসলে যে পরিমাণ আমরা মানে যেটা এখন এতদিন এক্সপেক্ট করেছি সেটা হচ্ছে না এখন। এই বছর যেমন অনেকে লস খেয়েছে, এবছর না গত বছর এটা লস খেয়েছে, গত বছর 2 বছর থেকে এরকম হচ্ছে। হ্যাঁ এখন এটার অনেক বেশি সাপ্লাই হয়ে যাচ্ছে, মার্কেটে ডিমান্ড। আরেকটা ইয়ে আছে যে ভারত থেকে কিন্তু অনবরত আমাদের দেশে গরু আসতেছে, এই জন্য মনে হয় সারটাকে না রেখে ফিমেল ক্যাটেল হেডস। ইয়েস জি জি জি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা লেটস অ্যাপ্লজ দিদারুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আমাদের গ্রুপ এ বি সি, এখানে এই মেইন রুমে 3টে প্লেসে হবে, আর ডিটা হবে এই পাশের রুমে, আর ইটা হবে এই রুমের পাশে আর কি, আর এফটা হবে ওই ঢোকার সময় আমাদের একটা গেস্ট ওয়েটিং রুম আছে। এই সব জায়গায় আমাদের এই গ্রুপ ডিসকাশন হবে এই অনুষ্ঠানের পরেই। এবার আমরা যাই নেক্সটটাতে, শামিমুল ক্লদিং শপ, নবীন উদ্যোক্তা। আমার বাড়ি চিলমারি, অতি দরিদ্র এলাকা স্যার। তো আমি ছোটোখাটো একটা ব্যবসা শুরু করি, অর্থাৎ আমার ব্যবসা শুরু হয় 10,000 টাকা দিয়ে প্রথম। স্যার ওই যে বাজারে যে ফাটা কোম্পানি যে মাল বিক্রি হয়, শীতের সময় এক সময় আমি কিন্তু মানে বেকার ছিলাম খুব, আমার বাবা মা খুব দরিদ্র ছিল, তাতে পড়াশোনা করাতে পারে নাই। তো এক সময় আমি 3 মাস গার্মেন্টসে চাকরি করছিলাম ঢাকায় এসে। তো চাকরি করার পর দেখি যে চাকরি ভালো লাগে না, গার্মেন্টসের চাকরি। তখন ওই 3 মাসে আমার 10,000 টাকা আমার ক্যাশ করছিলাম আমি। ওই 3 মাসে 1টি টাকা বাড়িতে দেই নেই। তো না দেওয়াতে ওই 10,000 টাকা নিয়ে আমি চিলমারি চলে যাই, যে আমি আর গার্মেন্টসের চাকরি করবো না, দেখি 10,000 টাকা দিয়ে কী করা যায়। তখন স্যার ওই ফাটা কোম্পানির, আমি চট্টগ্রাম গেছিলাম, যে চট্টগ্রাম গিয়ে ভাড়া কোম্পানির একটা বস্তা নিয়ে আসছিলাম। তো আল্লাহ রহমতে ওই ভাড়া কোম্পানির ব্যবসা শুরু করে, তো আমি ওই শীতের সিজনে তো 30,000 টাকা ব্যবসা করি 10,000 টাকা দিয়ে। 5 বছরে আমার 3 লক্ষ টাকা, 40,000 থেকে 3 লক্ষ আছে। আমি আশা করি যে আর 2 লক্ষ যদি আমি পাই, আর 2 বছরের ভিতরে আরো 2 লক্ষ হয়তো বা হতে পারে আল্লাহর রহমত করলে। আমার এটাই আশা স্যার। এখন দৈনন্দিন লাভ লোকসান কিরকম, বা যে বেচা বিক্রি কিরকম, এটা একটা আবার যাওয়ার জন্য আমাদের লাভ তো অবশ্যই আছে স্যার, লাভ না থাকলে শতকরা 20%, আমার ওই ব্যবসা শতকরা 20% থাকবেই স্যার। এর তাছাড়া বেশি আছে, অনেক সময় কমও হয়, কিন্তু 20% অবধারিত থাকবেই স্যার। 100 টাকা বিক্রি করলে 20 টাকা থাকবে। শহীদুল, আপনি ওপেনিং ব্যালেন্সে মাত্র 44,000 টাকা, তো আপনার এই 3,20,000 টাকা যেটা আপনি ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল প্রজেকশন, প্রজেক্টেড ক্যাশ ফ্লোর মধ্যে আসে নাই। এটা বিষয়টা কি? আপনি তো লিখছেন 3,20,000 টাকা এক্সিস্টিং বিজনেস, তার মানে আপনার বিজনেসে আছে, তো সেটা আপনার ইনভেস্টমেন্টে আসবে তো ওই যে 3,20,000। স্যার জি, এটা হয়েছে কি 3,20,000 টাকা কিন্তু ইন কাইন্ড, এখানে কিন্তু উনি ক্যাশ ফ্লো নিয়ে আসছেন। এক্সিস্টিং বিজনেসে ওনার যে প্রজেক্ট মানে প্রোডাক্টগুলো আছে এটা উনি ট্রান্সফার করে দিচ্ছেন, যেহেতু এই জন্য ক্যাশ ফ্লোতে এটা আসছে না, ক্যাশে তো আসছে না, এটা ইন কাইন্ডলি আসাতে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটা আসেনি আর কি। ফাইন্যান্সিয়াল প্রজেকশনসে এক্সিস্টিং বিজনেস এখন যা চলছে ওটা দেয়া আছে। একটু যদি দেখেন ফার্স্ট যে কলমটা EB0 যেটা আছে, ওটা হচ্ছে এক্সিস্টিং বিজনেস স্ট্রাকচারটা। বলো বলো। স্যার উনি যেহেতু ওনার ব্যবসাটা করতেছে, এখানে ভৌগোলিক কিছু কারণ আছে আমি বলি। বাড়ি যেহেতু চিলমারি এবং আমাদের বাড়ি কুড়িগ্রাম, ওই এলাকাটা এই যে এখন যে ঠান্ডা এখন শুরু হয়েছে, অলরেডি ঠান্ডা শুরু হয়েছে, মানে এত বেশি ঠান্ডা যে যে কেউ এই ব্যবসাটা যদি মানে ইনভেস্ট যদি ভালো হয়, তো মনে হয় ব্যবসাটা তাড়াতাড়ি মানে ডেভেলপ করতে পারবে। এত মানে এখানে, আর উনি যে ব্যবসাটা করছে যে ফাটা কোম্পানি, ফাটা কোম্পানি মানে হচ্ছে লুজ, মানে লুজ কাপড়, ফাটা কোম্পানি, ঠিক আছে? জি 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 জি, মানে সেকেন্ড হ্যান্ড
মানে দরিদ্র মানুষের সচরাচর যারা পড়ে, মানে অনেকেই ভালো কাপড় অত ওইরকম সামর্থ্য নেই। শুনলাম ফাটা কোম্পানি। জি স্যার, এটা আমাদের আঞ্চলিক ভাষা স্যার, বুঝছি আমি। ঠিক আছে, লুজ কাপড়, এটা কিন্তু হিউজ পরিমাণ চলে, যেহেতু দরিদ্র, ওই এলাকাটা দরিদ্র, ঠিক আছে। আমি হচ্ছে ভুরিঙ্গামারি নাগেশ্বরীর ভুরিঙ্গামারি জমিয়াত শাখার একজন শিক্ষারিণী। আমি যেহেতু ইন্টারমিডিয়েট পর্যন্ত ওইদিকে ছিলাম, আমি তো এলাকা সম্পর্কে জানি। এখন আমি ঢাকায় থাকি, কিন্তু এলাকা সম্পর্কে জানি। উনি যদি করতে পারে, আমার মনে হয় অনেক ভালো একটা ডেভেলপ করতে পারবে এই ব্যবসাটা দিয়ে। যেটা বলছি এটা গরম কাপড় লাগবে। জি 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 জি, এই যে এখন কিন্তু শুরু, স্যার এখন ইনভেস্ট করা শুরু এই সময়টা, এখন যেভাবে শীত শুরু, তাতে এই মুহূর্তে যদি আমার কাছে 2 লাখ টাকা থাকে, ইনশাআল্লাহ এই 3 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে উনি ওনার টাকাটা তুলতে পারবে। 3 মাসের ভিতরে দেখা যাবে 1 লাখ টাকা ইনভেস্ট হবে। জি 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 জি, তবে এটা যথার্থ সময়, এই সময়টা। থ্যাংক ইউ। লতিফি সাহেব, তারপরে তুমি বলো। আমি যেটা বলতে চাচ্ছি যে ওনাকে ধন্যবাদ জানাই যে উনি 5 বছর এই ব্যবসায় টিকে আছে, স্বল্প পুঁজি নিয়ে শুরু করছে। আসতেছে না, হ্যাঁ সরি, হ্যাঁ। তো এখন আরো সম্প্রসারণ করার জন্য টাকা চাচ্ছেন। আমি 2-1টা প্রশ্ন করি, কারণ ওনার কোনো ট্রেড লাইসেন্স করছে কিনা এই ব্যবসা করার জন্য? এই দোকানে শুধু নিজে একাই খাটেন না পারিবারিক আরো বা অন্য কাউকে লাগাইছেন? সপ্তাহের 7 দিনেই এটা খোলা থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত? এই অবস্থাটা একটু জানতে চাচ্ছি। স্যার আমার 7 দিনের 7 দিনেই আমার দোকান খোলা থাকে, শুধু শুক্রবারের দিন নামাজের টাইমটা, এইটুকু সময় শুধু দোকানটা বন্ধ থাকে আমার। আর অন্যান্য দিন যদি হঠাৎ, আমার একটা ছোট ভাই আছে, আমি যদি লাঞ্চ করতে যাই, ওকে পাঠাই দিই, আসে, ওকে বসায় রেখে আমি ওই বাড়িতে যাই, খাওয়া দাওয়া শেষে এসে আবার আমি বসি। কন্টিনিউ আমার দোকান থাকে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকবি। নিজের ঘর? দোকানটা কি ভাড়া না নিজের? দোকানটা ভাড়া স্যার। আর কোনো ট্রেড লাইসেন্স আছে? হ্যাঁ আছে স্যার। দেখ উপর, তারপরে সালেহা, তারপরে এখানে রিস্ক ফ্যাক্টরে আপনি দিয়েছেন থেফট, চুরির ব্যাপারটা। তো চুরি আপনার দোকানটা কিরকম করে যে প্রোটেক্টেড কিনা, ভালো করে করেছেন কিনা, আগে সেটা না করে আপনি টাকা নিয়ে আরো ইনভেস্ট করবেন, আপনার একটা চুরির আশঙ্কা আছে সব সময়, এরকম হয়েছে কিনা আগে? যদি হয়ে থাকে তাহলে তো আপনার আগে দোকানটা প্রোটেকশনের ব্যাপার, জিনিসপত্রগুলো কে দেখবে, এটা গার্ড দর, সেটার আগে করতে হবে না? তারপরে আপনি আরো মোর ইনভেস্টমেন্ট করেন। চুরির কথা তো বলা যাবে না, আল্লাহ কখন কার কি রিস্ক ফ্যাক্টর দিয়েছেন, সেজন্য ইউ হ্যাভ টু বি ভেরি কশাস, তাই না? আগে দোকানটাকে প্রোটেকশন দিতে হবে। আমার ওই হাটে 3টা সিকিউরিটি গার্ড আছে, ওই বাজারে স্যার 3টা সিকিউরিটি গার্ড আছে, অলরেডি সন্ধ্যার পর থেকে সারা ডিউটি করে। এখানে চুরি হতে পারে, বলা তো যায় না স্যার। এদিকে কে জিজ্ঞেস করছে? বলো। স্যার এই বিজনেসের 2টা টার্নিং পয়েন্ট, একটা হচ্ছে যে শীতের সময় যদি ইনভেস্ট করে ওই সময় প্রফিটটা বেশি হয়, আরেকটা হচ্ছে যে মানুষের হাতে টাকা নাই, বাট মানুষের গরম কাপড় লাগবে, মানুষের সেকেন্ড হ্যান্ড কাপড় লাগবে, নর্মাল কথা, মানুষের হাতে টাকা নাই। সো কেউ যদি ওইখানে গার্মেন্টসের কিছু ডিফেক্টিভ প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলো যদি নেওয়া যায়, ওগুলো কিন্তু ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড না, ওই ফার্স্ট হ্যান্ড প্রোডাক্টগুলো, এবং ডিফেক্টিভ জুতা আছে, সেকেন্ড হ্যান্ড জুতা আছে, ওই মার্কেটটা যেহেতু জায়গায় ডিমান্ড, সেকেন্ড হ্যান্ড জুতা, গার্মেন্টসের ডিফেক্টিভ প্রোডাক্ট, আর হচ্ছে সেকেন্ড হ্যান্ড যে ফাটা কোম্পানি, ওইটা যদি নেওয়া যায়, আই থিঙ্ক ওটা আরো বিজনেসটা আরো হিউজ হবে, এই ইনভেস্টমেন্টটা অনেক প্রফিটেবল হবে। স্যার আমি যেটা বলতে চাইছিলাম, স্যার ওনারা যেটা বলছিলেন শীতের পোশাক, আমরা গ্রামীণ ব্যাংকে থাকতে স্যার 20,000 30,000 চাদর সংগ্রহ করে 30 টাকা 40 টাকা করে আমরা উত্তরবঙ্গে পাঠাইতাম তখন। তো এটার এত বেশি চাহিদা, আমাদের কাছে আরও চাইতো, কুমিল্লা অঞ্চলে গ্রামে গ্রামে যারা বানায় 30 টাকা 40 টাকা 30-35 টাকার মধ্যেই। আমার মনে হয় এটা ভালো একটা সাজেশন ওনার জন্য।